একটা ঝামেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। এক সেকেন্ড একটু। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, হ্যালো। ঠিক আছে। হ্যালো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে ভাই।
আচ্ছা, আমরা আমাদের সেশনটা শুরু করি, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া, শুরু করেন। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আপনারা কেউ কি কোনো এক্সেল ফাইল বা কোনো এই মাইক্রোসফট ফর্মে কোনো কোশ্চেন করছিলেন যেটা আপনারা কোনো কিছুতে সাবমিট করছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? রাবি ভাই, আপনি মনে হয় কথা বলতে চাইতেছেন কিন্তু আসলে মাইক থেকে কোনো সাউন্ড আসতেছে না। না না ভাই, আনমিউট করছিলাম। আচ্ছা, ঠিক আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে নরমাল ডিসকাশন করতে পারি আমরা। হ্যালো ভাইয়া, কিছু বলছিলেন? আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে নরমাল কোনো একটা টপিকের উপর ডিসকাশন করা যায়। জি ভাইয়া, মনে ভাই হয় করছেন না। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে ভাই। হুম, ভাই বলুন। ওই হচ্ছে গিট ব্রাঞ্চের বিষয় নিয়ে, ওই ডেভেলপমেন্ট প্রথমে ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম, তারপরে ইউজার রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটা সাব ব্রাঞ্চ করছিলাম। তো ওই যে হচ্ছে ভাই, আপনি তো ওই যে পুল রিকোয়েস্টটা হচ্ছে
ডেভেলপমেন্টে ব্রাঞ্চকে টার্গেট করে পুল রিকোয়েস্ট দিয়েছিলাম। তো দেন হচ্ছে ইউজার লগ ইনের কাজ করার জন্য তো আমাদের তো মার্জের কোড দরকার ছিল। তো মার্জ তো করতে পারতেছিলাম না, সেই কারণে স্টেজিং নতুন আরেকটা ব্রাঞ্চ খুলে নিয়েছিলাম। ওইখানে আর কি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনের কোডটা মার্জ করে নিই। এইখান থেকে হচ্ছে ইউজার লগ ইনের কোড আরেকটা ব্রাউজ ক্রিয়েট করে কোড করি। তো এখন ভাই হচ্ছে এই যে ইউজার লগ ইনের যে কোডটা, এইটা হচ্ছে মানে পুশ করে কাকে টার্গেট করে হচ্ছে পুল রিকোয়েস্ট দেবো। আমি এটা খুলছিলাম হচ্ছে স্টেজিং থেকে। তাহলে এখন এই পুল রিকোয়েস্টের টার্গেটটা কাকে রাখবো? দাঁড়ান আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনার কথাটা একটু সিমুলেট করা ট্রাই করি। জি ভাই। আপনার ফিচার ছিল, আচ্ছা আমাদের ব্রাঞ্চিং, প্যারেন্ট ব্রাঞ্চিং ছিল হইতেছে স্টেজিং, ঠিক আছে, আর একটা ছিল ডেভেলপ। এখন আপনি যে স্ট্র্যাটেজিতে আগাইতেছেন সেটা হইতেছে যে স্টেজিং থেকে ব্রাঞ্চ ব্রেড করছেন, ঠিক না? এখান ভাই থেকে কি প্রথম ব্রাঞ্চ ব্রেড হচ্ছে করছেন নাকি অন্য ইউজার কোনো ব্রাঞ্চ? প্রথমটা হচ্ছে ডেভেলপমেন্ট থেকে করা ছিল ভাই, স্টেজিংটা প্রথমে খেয়াল ছিল না। আচ্ছা ডেভেলপমেন্ট থেকে ইউজার রেজিস্ট্রেশন ব্রাঞ্চ করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা স্টেজিং এর কথা ভুলে যাই। এটা তো আচ্ছা ওই যে আপনি যেটা বললেন যে এখনো তো ওই কোনো একটা ইউএটি তে যায় নাই, সো এক্ষেত্রে আমরা ডেভেলপ থেকে কোনো কিছু করতে পারি। তারপর ডেভেলপ থেকে ব্রাঞ্চটা কি করলেন বলুন? ইউজার রেজিস্ট্রেশন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, দেন হচ্ছে ওই ডেভেলপকে টার্গেট করেই পুল রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম। তো এটা এখনো মার্জ করা হয়নি, কারণ ওই যে আপনার ভেরিফাই তো লাগবে ভাই, আপনি অ্যাকসেপ্ট করলে ওইটা ইয়ে করে দেবো। তারপর আরেকটা এই ফিচার তো। আছে, ঠিক না? ওইটা ডিপেন্ডেন্ট হইতাছে ইউজার রেজিস্ট্রেশনের উপর। জি, সেই জন্য হচ্ছে আমি আলাদা একটা ওই যে ডেভেলপ থেকে আমি স্টেজিং এর একটা ব্রাঞ্চ খুলে নেই। ডেভেলপ থেকে ডেভেলপ থেকে স্টেজিং। স্টেজিং এর ব্রাঞ্চ খোলা বলতে, আচ্ছা স্টেজিং ব্রাঞ্চ ক্রিয়েটেড, জি, তো এইখানে হচ্ছে আমি ওই যে ইউজার রেজিস্ট্রেশনের কোডটাও মার্জ করেই পুশ করি, একবারে মার্জ করি, মানে এর মাঝে ইউজার রেজিস্ট্রেশনের কোডও থাকে। এখন এই যে মার্জ কোড তারপর থেকে হচ্ছে আমি ইউজার লগ ইনের ফিচার আর একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি। হ্যাঁ, এখন আমার এবং লগ ইনের হচ্ছে স্টেজিং, কাজ মোটামুটি তার শেষ। মানে হ্যাঁ, স্টেজিং এখন কি আছে? স্টেজিং হ্যাজ ইউজার রেজিস্ট্রেশন, তাই তো? জি জি ভাই। আমি যা দেখতেছি বলেন ঠিক আছে কিনা। তারপর ঠিক আছে। এখন আমার তো হচ্ছে এই যে লগ ইনের কাজটা শেষ। নিউ ব্রাঞ্চ যেটা ক্রিয়েট করলাম স্টেজিং থেকে, লগ ইনের জন্য ব্রাঞ্চ ক্রিয়েট করছিলাম, তো লগ ইনের কাজটা আমার এখন মোটামুটি শেষ। তো এখন আমি যদি পুশ করি, তো এখন পুশ করার পরে যে পুল পুশ রিকোয়েস্ট করবেন, করার ক্ষেত্রে আমি কাকে টার্গেট করব? পুল রিকোয়েস্টটা আমি এখন বলি। আপনার এখন এই জি যে ভাই। স্টেজিং এ তো আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক না? তো আপনাকে আমি যেটা বলছিলাম সেটা হইতেছে কি, আচ্ছা এখানে কি মানে ব্রাঞ্চিং নিয়ে কেউ কখনো কোনো কিছু স্টাডি করছেন আপনারা, যে আপনারা কিভাবে ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিটা ফলো করেন এখানে যারা যারা আছেন ৮ জনের মধ্যে? হ্যালো ভাই আমরা জাস্ট হ্যালো ভাই একটা আমার এক্সট্রা এই যে ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এক্সট্রা ব্রাঞ্চ, আচ্ছা এখানে ৮ জন যেহেতু আছে আমি পুরো প্রসেসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় ভালো হয়। ওক্ষেত্রে মঈন ভাইয়ের মনে হয় একটু জিনিসপাতি রিলেটেড লাগবে, বাট জিনিসটা এট দ্য এন্ড কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। বুঝতে পারছেন? এখানে তো ইন টোটাল প্রায় জি ভাইয়া মোটামুটি করেন। ৮ জন আছে। আচ্ছা আমি একদম শুরু থেকে বলি, ঠিক আছে? একদম পুরো প্রসেসটা স্টার্ট থেকে আসি। তো যেটা হয় নরমালি আমাদের ডেভেলপমেন্ট যারা করি তাদের একটা প্রাইমারি চ্যালেঞ্জ থাকে হইতেছে গিট ব্রাঞ্চিং গুলো কিভাবে ম্যানেজ করবো সেটার উপর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রাঞ্চিং গুলো ঠিক মতো না হওয়ার কারণে রিলিজ দিতে অনেক বড় একটা প্রবলেম হইতে হয়। অনেক ক্ষেত্রে আমরা ভুল ফিচার রিলিজ দিয়ে ফেলি। তো এই সকল জিনিসপাতির জন্য আসলে ব্রাঞ্চিং জিনিসটা একটু মোটামুটি সিনসিয়ারলি ম্যানেজ করতে হয়, ঠিক আছে? তো এক এক স্ট্র্যাটেজি এক 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 টিমের ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি এক এক রকম। অনেক টিম আছে যারা ইউজার স্পেসিফিক ব্রাঞ্চিং করে, যেমন টিমে ১০ জন মেম্বার আছে, ওই ক্ষেত্রে ১০ জন মেম্বারের ১০টা ইউনিক ব্রাঞ্চ থাকে। এরকম মেম্বার 1 ডেভেলপ, মেম্বার 2 ডেভেলপ। তো এই ব্রাঞ্চিং ক্ষেত্রে একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হইতাছে যে আপনি কোন ফিচারটা আসলে দিতে চাইতেছেন ওইটা ক্লিয়ারলি আমরা টার্গেট করতে পারি না। তো আমাদের টিমে বিশেষ করে আমি যেখানে কাজ করি সেখানে আমরা অন্য একটা স্ট্র্যাটেজি ফলো করি। সেটা হইতেছে ফিচার স্পেসিফিক ব্রাঞ্চ বের করি। বুঝতে পারছেন?
তো ফিচার স্পেসিফিক ব্রাঞ্চ কেমন? ফিচার স্পেসিফিক ব্রাঞ্চ হইতেছে, ধরেন আমি ইউজার রেজিস্ট্রেশন নামে একটা ফিচারের কাজ করব, তো এটার জন্য একটা ব্রাঞ্চ থাকবে আমার, ঠিক আছে? এটার জন্য কি থাকবে? একটা ব্রাঞ্চ থাকবে। আরেকজন দেখা গেছে যে আপনার ধরেন লগ ইন ফিচার নিয়ে কাজ করতেছে, তো ওর জন্য একটা ব্রাঞ্চ থাকবে। এরকম ফিচার স্পেসিফিক ব্রাঞ্চিং করালে যেটা হয় সুবিধা, সেটা হচ্ছে আমরা স্পেসিফিক ফিচারটা ক্লায়েন্টকে এট দ্য এন্ড দেখাইতে পারি বা ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি জানি যে আমাদের কোন কোন রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করছি বা কোন কোন রিকোয়ারমেন্টগুলো টেস্ট করা হয়েছে। এখন এই যে আমরা ব্রাঞ্চগুলো যে ক্রিয়েট করতেছি, প্রত্যেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করার সময় একটা সোর্স ব্রাঞ্চ থাকে গেটে। এখন এই সোর্স ব্রাঞ্চটা কিভাবে হবে এবং এই পিয়ার গুলো আমরা কোথায় দেব, সেটা একটা বড় কোশ্চেন, যে আমরা কোথা থেকে সোর্স ব্রাঞ্চ বের করবো এবং কোথায় যে এটা পিয়ার দিব। এর জন্য আমি পুরো জিনিসটাকে আমি একটা স্টোরি আকারে আপনাদেরকে এক্সপ্লেনেশন করব। ধরেন ক্লায়েন্ট এক্স আপনার কাছে আসছে যে একটা ধরেন লেটস সে ই-কমার্স সাইট নিয়ে, ঠিক আছে? তো ক্লায়েন্ট এক্স এর আপনার খুব ভালো করে রিকোয়ারমেন্ট জানা আছে যে ওর ইউজার রেজিস্ট্রেশন লাগবে, তারপরে ওর একটা লগইন ফিচার লাগবে, ওর একটা অ্যাকাউন্টিং মডিউল লাগবে, তারপর ওর একটা কি থাকবে যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। তো ওর কাছে এখন কয়টা ফিচার আছে? এখানে 4টা ফিচার আছে। এখন আমাদের ব্রেন স্টেশন ধরেন কথার কথা এই ফিচারগুলো নিল, আসলে এই প্রজেক্টটা নিল। এখন আমরা যখন কাজ করব তখন আমাদের কাছে একটা বিশাল বড় একটা ডকুমেন্ট দেওয়া দেয় যে ভাই এই যে আপনার ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপর বেস করে আপনি কাজ করবেন। এখন আমরা যারা ইঞ্জিনিয়ার, ওরা এই জিনিসটা কি আরো ব্রেকডাউন করি। এই রেজিস্ট্রেশনের ভিতরে দেখা গেছে যে আরো অনেক কিছু থাকে, যেমন এখানে আপনার ডাটাবেস ডিজাইন থাকে, সরি ডাটা বেস ডিজাইন থাকে, তারপরে হচ্ছে আপনার এখানে জেডব্লিউটি টোকেন ক্রিয়েশন থাকে, অনেক রকমের এখানে ফিচার গুলো সাব ডিভাইডেড হিসেবে থাকে। তো এই যে এখন দেখেন একটা ফিচার থেকে আর অনেকগুলো ফিচার বের হয়েছে। তো প্রথম যখন আমরা এই ইনিশিয়ালাইজেশনটা করি গিটের, গিট ইনিট দিয়ে, তখন কিন্তু একটা গিট ইনিশিয়ালাইজ হয় এবং এটা খুব সম্ভবত এখন মাস্টার থাকে নাকি মেইন থাকে, আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, যেটাই হোক, তো এটা একদম পুরো আপনি এই প্রজেক্টটা যখন শুরু করবেন তখন আপনারা যেটা করবেন, আমাদের জাভার ক্ষেত্রে আমরা করি কি, যে start.spring.io থেকে একটা প্রজেক্টের স্কেলটন ডাউনলোড করি, ঠিক না? ডাউনলোড করার পর আমরা এখানে সব ডিপেন্ডেন্সি অ্যাড করি, কি কি ডিপেন্ডেন্সি লাগবে না লাগবে, একটা বেস প্রজেক্ট রেডি করি, যেটা একদম পুরো আপনার কার্নেল প্রজেক্ট টাইপের, কার্নেল টাইপের কিছু ওএস এর যেমন কার্নেল থাকে এরকম পুরাই বেসটা। তখন আমরা করবো কি, এখানে একটা গিট ইনিশিয়ালাইজ করি। তো এই প্রথম যে গিটটা ইনিশিয়ালাইজ করছি তখন এটা খুব সম্ভবত আপনার মাস্টার ব্রাঞ্চ থেকে আপনার এটা দেখানো হয়। তো এখান থেকে আমরা একটা কনসেপ্ট আছে, সেটা হইতেছে আমরা তো এখন ডেভেলপ ফেজে আছি, ঠিক না? আমরা এখন কি আছি? ডেভেলপমেন্ট ফেজে আছি। তো আমরা তখন করি কি, ক্রিয়েট এ নিউ ব্রাঞ্চ ফ্রম মেইন। তো একটা ডেভেলপ ব্রাঞ্চটা আমরা কই থেকে বের করি? মেইন ব্রাঞ্চ থেকে বের করি। তো আমাদের কাছে এখন ব্রাঞ্চ কয়টা আছে? মেইন, ডেভেলপ, ঠিক তো? এখন এই যে এখন ফিচার যেগুলো আছে, ফিচারগুলো নিয়ে কিন্তু এখন ইঞ্জিনিয়াররা কাজ করবে বা আমাদের সফটওয়্যার ডেভেলপাররা কাজ করবে। এখন দেখেন আমাদের কিন্তু এই পুরো প্রজেক্টটা এখন ডেভেলপমেন্ট ফেজে আছে, ঠিক না? এটা এখনো ক্লায়েন্টের কাছে আমরা কোনো কিছু ডেলিভারি দেই না। এখন যেটা করব, এখন যেহেতু মাস্টার থেকে একটা ব্রাঞ্চ বের করছি, মাস্টার সব কোড এখন ডেভেলপমেন্টও আছে, সো মাস্টার ডেভেলপমেন্টে কোনো পার্থক্য নেই। সো এখন আমরা যেটা করব বা সচরাচর যেটা করি, ধরো আমরা এই সিজনে টার্গেট করছি হইতাছে যে ইউজার রেজিস্ট্রেশনটা দিব ইউজারকে। তো আমরা যখন এই কাজটা করব তখন আমরা কি করব, কোন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব ফ্রম ডেভেলপ, কোন একটা ফিচারের জন্য। ফিচারটা দেখা গেছে যে ডাটাবেস ডিজাইন বা আপনাদের এন্টিটি ডিজাইন যেটাকে বলা হয়, এন্টিটি ক্লাসটা আপনারা রেডি করতেছেন। তো এই ক্লাসটা আপনারা এখন ডেভেলপ থেকে আমরা করলাম, করার পর আমি আমার লোকাল
পিসি তে এই জিনিসটা টেস্ট করলাম, টেস্ট করার পর সবকিছু মনে হয়েছে ওকে, আমি তো করলাম কি, তখন কি করব, ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট টু ডেভেলপ ব্রাঞ্চ। আমি এখনো মেইন ব্রাঞ্চে দিইনি, I did not the pull request. এই যে আমি এখানে মেইন ব্রাঞ্চে পুলটা দেই নাই কিন্তু ডেভেলপ ব্রাঞ্চে দিছি, এটা একটা রিজন আছে। সেই রিজনটা হইতেছে আপনি এখন ডেভেলপ ব্রাঞ্চে একটা পুল রিকোয়েস্ট দিলেন এবং ডেভেলপ ব্রাঞ্চে আপনার এই কোডটা কি হয়েছে, কমিট হয়েছে বা পুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে। এখন করবে কি, the QA team will test this feature। কোনটা, ডাটাবেস ডিজাইন যেটা আমাদের এখানে অন দা ডেভেলপ। কিউএ টিম তখন করবে কি, এই ডেভেলপ ব্রাঞ্চ থেকে কোন একটা ডেপ্লয় দিলাম আমরা, এই দেখেন আমাদের এখানে আমরা যদি দেখাই, আমাদের এখানে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের প্রজেক্টের উপর বেস ইয়ে থাকার কারণে এটা দেখানো যাইতেছে, মানে সিআইসিডি পাইপলাইন রান করা হয় এখানে। তো ডেভেলপ থেকে একটা সিআইসিডি রান করলাম, তারপর ডেভেলপ ব্রাঞ্চে তখন এটা ডেপ্লয় হলো, ডেপ্লয় হওয়ার পরে তখন আমরা কি করব, কিউএ দেরকে ইনফর্ম করব যে হ্যালো কিউএ ভাই, আপনি একটু কাইন্ডলি এই জিনিস ফিচারটা টেস্ট করেন। তো somehow QA found a major bug on this feature. He will inform it to the develop team. তখন ওকে কি করবে, যে ডেভেলপ টিমকে বলবে যে ভাই আমি এখানে একটা বাগ পাইছি, আপনি একটু কাইন্ডলি এটা কি একটু ওভার রিভিউ করে দিন। তখন কি করবে, ডেভেলপ টিম উইল ওয়ার্ক অন ইট। এই যে এখন ওয়ার্ক অন ইট, এই ওয়ার্ক অন ইটটা কোথায় আছে? হ্যাঁ বলুন, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, ওনার মনে না হয় ভাই, মাইক্রোফোনটা ভুল করে অন হয়ে গেছিল। ভাই মাইকটা ভুলে অন হয়ে গেছিল আর কি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা সরি। ঠিক আছে সমস্যা নেই। তো এখন দেখেন আমার কাছে কিন্তু এখন আমি মানে কিউএ যখন টেস্ট করছে ও কিন্তু ঠিক এই ব্রাঞ্চের ফিচারটাকে টেস্ট করছে, ঠিক না, এই যে এই ব্রাঞ্চের ফিচারটাকে। তো এই ব্রাঞ্চে তো আপনি একটা বাগ পাইছেন, তো এই ফিচারটাতে তো এই ব্রাঞ্চটা তো আপনার কাছে আছে। তখন কি করবে, যে ডেভেলপমেন্ট টিম উইল ওয়ার্ক অন ইট, এই যে এই ফিচারটা, এই যে ডাটাবেস ডিজাইনের যে ব্রাঞ্চটা আছে, এন্ড ক্রিয়েট। তো এই বাগটা ফিক্স করে আবার ও একটা পুল রিকোয়েস্ট দিবে, কোথায় দিবে, আবার ডেভেলপ ব্রাঞ্চে দিবে। আবার বলবে তখন যে কিউএ কে যে ভাই আমি বাগটা ফিক্স করছি, আপনি একটু এটাকে আবার টেস্ট করুন। কিউএ তখন এই জিনিসটাকে আবার টেস্ট করবে, টেস্ট করার পর যখন ও সবকিছু ওকে পাবে তখন ও এই জিনিসটাকে, যে এই যে কার্ডটা আছে, যে ডাটাবেস ডিজাইন, ও একটা ইয়া দিবে, মানে এটাকে আপনার ক্লারিফিকেশন দিব যে কিউএ টেস্ট পাসড। তারপর আবার সেম স্ট্র্যাটেজিতে জেডব্লিউটি টোকেনের ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি ফলো করবে, বলবে কিউএ টেস্ট পাসড। তো এভাবে আপনার ইউজার রেজিস্ট্রেশন মডিউলের কাজটা শেষ। এবার ওই যে একটা স্পেসিফিক টাইমের পরে যখন আপনারা মানে ক্লায়েন্টকে দেখাবেন যে ভাই আপনি যে যে ফিচারগুলো চাইছেন তার মধ্যে এই ফিচারটা কমপ্লিট হয়েছে, তখন তো আপনার এটা ইউজারকে দিতে হবে বা কিভাবে মানে ক্লায়েন্টকে দিতে হবে। তখন আমরা এই ক্লায়েন্টকে দিব ওটা টেস্ট করার জন্য, কি করার জন্য, টেস্ট করার জন্য যে আমরা যে কাজটা করছি এটা ঠিক আছে কিনা আপনি নিজের হাতে একটু টেস্ট করে দেখেন। তো ক্লায়েন্ট কিন্তু এই ডেভেলপ ব্রাঞ্চে টেস্ট করবে না। ক্লায়েন্টকে সচরাচর আমরা যে ব্রাঞ্চটা দেই সেটাকে আমরা বলি স্টেজিং ব্রাঞ্চ। তো এই যে এক সপ্তাহ পরে আমরা কি করলাম, এই যে ইউজার রেজিস্ট্রেশনের যে মানে ব্রাঞ্চটা মানে ফিচারটা আছে সেটা এখন ক্লায়েন্টকে দিব। তো এখন কি করব, আমার এই দুইটা ফিচারের জন্য আমরা দুইটা ব্রাঞ্চ বের করছিলাম, ফিচার ব্রাঞ্চ মনে আছে, যে দুইটা ব্রাঞ্চ বের করছিলাম, এই দুইটা ব্রাঞ্চ আমরা এবারকে এই স্টেজিং ব্রাঞ্চে বের করব। তো the two feature will be then first staging। আচ্ছা বলে রাখি যে স্টেজিং ব্রাঞ্চটা যখন আপনি শুরুতে বের করবেন, এটা সোর্স ব্রাঞ্চ will be from main,
সবকিছু আপনি মেইন ব্রাঞ্চ থেকে বের করতেছেন এখানে আলটিমেটলি গেল। তো এই প্রথম কিউ এর কাছে এভাবে আপনি যে the owner team will then communicate with the client। তখন এই যে দুইটা ব্রাঞ্চ কিন্তু এই দুইটা ফিচার কিন্তু এখন আপনি স্টেজিং এ দিয়ে দিচ্ছেন। তো তখন এই প্রোডাক্ট ওনার টিম ক্লায়েন্টকে বলবে যে আমাদের একটা ফিচার আপনাদেরকে দেখাইতে চাচ্তেছি, আপনারা কি এটা দেখতে ইচ্ছুক কিনা। তখন এই ক্লায়েন্ট তখন করবে কি, এই ফিচারটা নিজের আবার টেস্ট করবে। কোন ব্রাঞ্চে টেস্ট করবে? ওরা টেস্ট করবে এটাকে স্টেজিং ব্রাঞ্চে, এই যে স্টেজিং ব্রাঞ্চে। তো দেখা গেছে এবারও সেম কিউএ টেস্ট করার পরেও সামহাউ এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট স্টেজিং ব্রাঞ্চে কোন একটা ইউজার রেজিস্ট্রেশন ফিচারে বাগ পাইছে। তখন ও করবে কি, প্রোডাক্ট ওনারকে বলবে যে আমরা এই একটা বাগ পাইছি, কাইন্ডলি এটা একটু রিভিউ করে দেন বা ফিক্স করে দেন। তখন এই প্রোডাক্ট ওনার টিম আবার ওরা মানে একই সঙ্গে প্রোডাক্ট ওনার বা এটাকে সঙ্গে কিউএ বলে, এই কিউএ টিম তখন বলবে ডেভেলপারদেরকে যে এই ব্রাঞ্চে আমরা একটা বাগ পাইছি বা একটা ফিডব্যাক পাইছি কিউএদের কাছ থেকে। এখন ডেভেলপাররা করবে কি, তখন আবার এটাকে ফিক্স দিবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এই কোডটা স্টেজিং এ চলে গেছে, এই ফিচারটা যেহেতু স্টেজিং চলে গেছে বা স্টেজিং ব্রাঞ্চটা ক্রিয়েট হয়েছে, ফর দা ফার্স্ট টাইম স্টেজিং ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এখন ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ হবে। কি হবে? নাও সোর্স ব্রাঞ্চ উইল বি ফ্রম স্টেজিং। এখন কিন্তু সোর্স ব্রাঞ্চটা আর ডেভেলপ ব্রাঞ্চটা থাকবে না, কারণ এখন কিউএ সরাসরি ইনভলভ হয়ে গেছে, সরি ক্লায়েন্ট সরাসরি ইনভলভ হয়ে গেছে। এখন সোর্স ব্রাঞ্চটা কি থাকবে? স্টেজিং থাকবে। তো এখন করবে কি, developers will create new branch from staging and fix the problem। তো এখন ডেভেলপাররা কি করবে, এই স্টেজিং ব্রাঞ্চ থেকে এখন একটা ব্রাঞ্চ বের করবে এবং এটাকে ফিক্স দিবে। ফিক্স দেওয়ার পর কিউএ মানে ডেভেলপার টিম এখন সরাসরি কিন্তু আপনার ইয়াতে দিতে পারবে না, মানে স্টেজিং ব্রাঞ্চে মার্চ করতে পারবে না, কারণ স্টেজিং ব্রাঞ্চে বাগ ফিক্সটা মার্চ করার আগে ওর কিউএ পাস করতে হবে। এই যে দেখেন, এই যে কিউএ টেস্টটা পাস করতে হবে। তো কিউএ সবসময় কোথায় টেস্ট করে সচরাচর? কিউএ আমাদের ক্ষেত্রে ডেভেলপ ব্রাঞ্চে টেস্ট করে। সো এই ফিচার যেটা প্রবলেমটা আমরা ফিক্স দিতেছি, এটা ফার্স্টে আপনার ডেভেলপ ব্রাঞ্চে মার্চ হবে। মার্চ হওয়ার পর কিউএ আবার এটাকে টেস্ট করবে, আবার পাস সিগন্যাল দিবে। তখন এই যে ফিচারটা আছে, এই ব্রাঞ্চটা আবার কি কোথায় যাবে? স্টেজিং ব্রাঞ্চে মার্চ হবে। স্টেজিং ব্রাঞ্চে মার্চ হওয়ার পর প্রোডাক্ট মানে ক্লায়েন্টরা স্টেজিং ব্রাঞ্চে আবার সেম ভাবে আপনার টেস্ট করবে। টেস্ট করার পর যদি ওকে হয়, তখন এটা মোটামুটি আপনার ক্লায়েন্ট টেস্ট পাস করছে। সো এটা প্রোডাকশনে দেওয়ার জন্য রেডি হয়েছে এই ফিচারটা। তো সচরাচর আমরা একটা মিনিমাল ভাইবাল প্রোডাক্ট আমরা প্রোডাকশনে দিই। তো এক্ষেত্রে শুধুমাত্র ইউজার রেজিস্ট্রেশন করলে তো আসলে কাজ নাই, এটার সঙ্গে আমরা লগ ইন ফিচার থাকতে হবে, অ্যাকাউন্ট মডিউল থাকতে হবে। তো এই যে প্রসেসটা বলছি, তিনটা প্রসেস সবগুলা মানে এই চারটা ফিচার যদি যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ফার্স্ট প্রোডাকশন রিলিজ দিই। প্রোডাকশন রিলিজটা কোন দিই, কই দিই? প্রোডাকশন রিলিজটা আমরা দেখছি মেইন ব্রাঞ্চে। সো যখন এই সব কিছু পাস হবে, তখন আমরা এটাকে মেইন ব্রাঞ্চে পুশ দিয়ে দিব এবং আমরা এটা প্রোডাকশনে ডেপ্লয় দিয়ে দিব। এখন হচ্ছে আসল কথা। ধরেন আমরা প্রোডাকশনে বাগ পাইছে কেউ একজন, তখন এই সোর্স ব্রাঞ্চটা কিন্তু আবার এখন স্টেজিং ব্রাঞ্চটা থাকবে না, তখন আবার সোর্স ব্রাঞ্চটা ফাইনালি মেইন ব্রাঞ্চ থেকে সোর্স ব্রাঞ্চ ক্রিয়েট হবে। তখন আপনি চাইলে যদি কোনো একটা বাগটা ফিক্স করতে চান বা নতুন কোনো ফিচার অ্যাড করতে চান, তখন সবসময় ব্রাঞ্চ সোর্স মানে ব্রাঞ্চ থাকবে এই আছে সোর্স ব্রাঞ্চ, এবং সোর্স ব্রাঞ্চ থেকে ফিচার ব্রাঞ্চ বের করবেন। তখন ফার্স্টে এটাকে দিবেন হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চে, কিউএ উইল টেস্ট অন ডেভেলপ ব্রাঞ্চ। তারপর this will be then merged to staging ব্রাঞ্চে দেওয়ার পর আবার আপনার এটাকে ক্লায়েন্ট উইল টেস্ট অন স্টেজিং ব্রাঞ্চ। তারপর এটা যদি পাস হয়, তাহলে দিস ফিচার উইল বি then merged into main। বুঝতে পারছেন?
পারছেন আমাদের এই যে মানে গিটের যে ফিচারটা এখানে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করতেছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এক্ষেত্রে? ভাই হচ্ছে আমার একটু প্রশ্ন আছে। হুম। ভাই ওই যে মানে ইউজার রেজিস্ট্রেশন তো একটা আমাদের ফিএসআর ছিল, আর তার আন্ডারে ছিল হচ্ছে ডেটাবেস বা হচ্ছে জিডব্লিউটি টোকেন। তার মানে এই দুইটা হচ্ছে সাব ফিএসআর। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা কি একটা ফুল ফিএসআর কমপ্লিট হওয়ার পরে হচ্ছে ডেভেলপমেন্টে রিকোয়েস্ট দেবো, নাকি হচ্ছে এই যে ছোট ছোট সাব ব্রাঞ্চ সেইগুলোর জন্য ডেভেলপমেন্টে সরাসরি ইয়া দিব? এটা 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 টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এটা মানে কিভাবে নিজের থেকে এটা হ্যান্ডেল করতেছেন। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা ফ্লো। এটাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। যেরকম আপনি একটা ইউজার রেজিস্ট্রেশন থেকে ব্রাঞ্চ বের করলে ডেভেলপ থেকে ফার্স্টে আপনাদের কথাই ধরি, ক্রিয়েটেড এ ব্রাঞ্চ ফ্রম ডেভেলপ ফর ডাটাবেস ডিজাইন। এখন ডাটাবেস ডিজাইনের উপর কে ডিপেন্ডেন্ট? জেরুবিলিটি টোকেন ডিপেন্ডেন্ট না? তো আপনি এই ব্রাঞ্চ থেকে আপনি চাইলে একটা জেরুবিলিটি টোকেন এর জন্য ব্রাঞ্চ বের করতে পারেন। কিন্তু এক্ষেত্রে দেখবেন যে তাহলে কি ভাই আলটিমেটলি সোর্স। তাহলে কি ভাই আমরা মানে এখন ফিউচার দেখেন, ব্রাঞ্চ থেকেও আবার আলাদা ফিউচার ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো, মানে বা চাইলে করতে হ্যাঁ পারি? পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে প্যারেন্ট ব্রাঞ্চটা কে ছিল, শুরুর প্যারেন্ট ব্রাঞ্চটা। শুরুর প্যারেন্ট ব্রাঞ্চটা কিন্তু এখানে মানে ডিফারেন্ট হলে ঝামেলা। বুঝতে পারছেন কি বলছি? জি ধরেন ভাই বুঝতে আপনার পারছি, হ্যাঁ। এই ডাটাবেস ডিজাইনটা তো আপনার ডেভেলপ ব্রাঞ্চ থেকে বের করছেন। সো এটার থেকে যদি এই ফিচার ব্রাঞ্চ থেকে আরেকটা ফিচার ব্রাঞ্চ বের করেন, আলটিমেটলি এই দুইটা ফিচার ব্রাঞ্চের প্যারেন্ট ব্রাঞ্চ কি ডেভেলপ, ঠিক না? বুঝতে জি পারেন নাই? ভাই, জি জি, হ্যাঁ। সেটাই। আমি যেটা বলছি সেটা কিন্তু আপনার একটা জেনারেলাইজড একটা সলিউশন বলছি। সবসময় কিন্তু এরকম কেস হবে না। আপনার দেখা গেছে একটা ফিচারের উপর আরেকটা ফিচার ডিপেন্ডেন্ট হইতেছে, তখন আপনি কি করবেন? তখন তো ঝামেলা। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হইতেছে ফিচার ব্রাঞ্চ থেকে আরেকটা ফিচার ব্রাঞ্চ বের করি। ধরেন এই ফিচার ব্রাঞ্চটা বি ফিচার ব্রাঞ্চের উপর ডিপেন্ডেন্ট। সো আপনি বি ফিচার ব্রাঞ্চটা আগে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর ওই ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ বের করে এই ফিচার ব্রাঞ্চটা কমপ্লিট করবেন। তো এই ফিচার ব্রাঞ্চে কিন্তু আপনি বি ফিচার ব্রাঞ্চের কোড অলরেডি আছে। সো এই ফিচার ব্রাঞ্চ যদি আপনি ডেভেলপে মার্জ করে দেন, আপনি কিন্তু আলটিমেটলি বি ফিচার ব্রাঞ্চটা আসলে ডেভেলপে মার্জ না করলেও চলতেছে। তো ওই ক্ষেত্রে আপনার এই যে দেখেন, তো আপনি যদি দুইটা একসঙ্গে মার্জ করেন ওই ক্ষেত্রে আপনার ইউজার রেজিস্ট্রেশন পুরো মডিউলটা মার্জ হইতেছে। তো এই জিনিসগুলো একটু কমন সেন্স থেকে খাটায় খাটায় করতে হয় আর কি। তো আমি যেটা বুঝছি সেটা আপনি এগুলো ফলো করেন। তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কোন ব্রাঞ্চটা কোন জায়গা থেকে বের করতে হবে। ওই ক্ষেত্রে দেখবেন যে কোশ্চেনগুলো নিজের অ্যান্সার পাইতেছেন। কিন্তু আপনি এটা যদি এখন কাজ টাজ না করেন ওই ক্ষেত্রে দেখবেন যে কোশ্চেন বা কনফিউশন গুলো থাকবে। বুঝতে পারছেন? ভাই আমার আরেকটা কনফিউশন ভাই। হুম। ভাই মানে হচ্ছে ওই যে কিউএ তো আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চের ইয়াটা টেস্ট করে পাস্ট দিয়ে দিল। দেন হচ্ছে আমরা হুম। ক্লায়েন্টকে হচ্ছে ইয়া দিলাম, স্টেজিং ব্রাঞ্চটা দিলাম, সেখানে বাগ ধরা পড়লো। তার মানে এই ক্ষেত্রে তো আমাদের হচ্ছে মানে স্টেবল ব্রাঞ্চ তো হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। তাহলে আমরা যদি বাগ ফিক্সের জন্য না জন্য না না, যদি হচ্ছে তাহলে স্টেবল ব্রাঞ্চটা মানে আমি আপনাকে একটা কমন সেন্স থেকে একটা কোশ্চেন করি। ডেভেলপ জি ব্রাঞ্চে ভাই। টেস্ট হয়েছে কয়বার? দুইবার টেস্ট হয়েছে, একবার টেস্ট হয়েছে কিউএ টেস্ট। আর স্টেজিং ব্রাঞ্চে টেস্ট হয়েছে কয়বার? কিউএ টেস্ট তো হয়েছে ডেভেলপ ব্রাঞ্চ থেকে, প্লাস স্টেজিং ব্রাঞ্চে ক্লায়েন্ট আরবার টেস্ট করছে। সো টেস্টের কোয়ালিটি যদি আমি বলি কোনটা দি বেশি? স্টেজিং এ। তো যদি বাগটা যদি ধরা পড়ে, তো সবচেয়ে বাগ কম ধরা পড়বে কোথায়? ডেভেলপমেন্টে যেহেতু কম টেস্ট হয়েছে, ডেভেলপমেন্টেই হওয়ার কথা ভাই। না, ডেভেলপমেন্টে না। আচ্ছা বুঝতে পারছি। মানে ধরেন মানে বাগের পরিমাণ সবচেয়ে কম থাকার কথা কোথায়, কোন জায়গায়? বাগের পরিমাণ যেটা বেশি টেস্ট হচ্ছে আচ্ছা, সেটাই তো কম হ্যাঁ, থাকার কথা। টেস্ট বুঝতে পারেন জি নাই? ভাই, স্টেজিং এ। সো জি স্টেবল হ্যাঁ। ব্রাঞ্চ তাহলে কোথায় কোনটা হওয়া উচিত? আচ্ছা বুঝতে পারছি ভাই, স্টেজিং এ হওয়া উচিত। আর স্টেজিং থেকে আমরা সেখানে ব্রাঞ্চ নিচ্ছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা। সো স্টেজিং এ যদি কোনো বাগ থাকে, এটা 100% কনফার্ম এটা ডেভেলপ ওই বাগটা আছে। স্টেজিং এ বাগ নাই, তার মানে এটা ডেভেলপমেন্টের বাগ। আর যদি এই রুলসের বাইরে কোন একটা বাগ ধরা পড়ে তার মানে আপনি ব্রাঞ্চিংটা ঠিক মতো করেন নাই। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা। এমনিতে আর কোনো মানে কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে?
কারো কোনো কোয়েশ্চেন কোনো কিছু রিলেটেড? কোনো চ্যালেঞ্জ ফেস করেন নাই কেউ? এমনিতে আপনারা প্রজেক্ট যারা করতেছেন এমনিতে মানে সব শুরুতে কোন ফিচারটা নিয়ে কাজ করতেছেন এমনিতে? সবগুলো প্রজেক্টে একটা কমন ফিচার থাকে, আছে না, যে কোনো একটা প্রজেক্ট শুরু করছেন এটাতে একটা কমন একটা ফিচার থাকবেই। ভাই আগে হচ্ছে আমরা ক্রিয়েট রিড ক্রুড অপারেশন মানে ক্রিয়েট রিড আপডেট ডিলিট এগুলো নিয়ে না, করেছি। এটা তো সবগুলো ফিচারের জন্য এটা হচ্ছে আপনার এটা কোনো ফিচার না এক্স্যাক্টলি, মানে জি ভাই, আপনার ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ক্রিয়েট আপডেট হইতাছে, আবার দেখা গেছে যে কোনো একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্মের জন্য ক্রিয়েট রিড আপডেট ডিলিট হইতাছে। আর হচ্ছে আমরা কিছু এটাই বলতে লগ ইন করেছি মানে আর কি ইনবিল্ট ফাংশন ইউজ করেছি লগ ইন করার জন্য। কি টাইপের ইনবিল্ট ফাংশন? যেমন ভাই আমরা আপাতত থাইম লিফ ইউজ করেছি, স্প্রিং বুট আর থাইম লিফ ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে লগ ইনের জন্য আলাদা করে কিছু করতে হচ্ছে না, সরাসরি লগ ইন করা যায়। তো লগ ইনটা করতেছেন এটা তো আপনি স্পেস সিকিউরিটি ইউজ করতেছেন, ঠিক না? জি জি স্পেস সিকিউরিটিতে লগ ইনের জন্য আপনি একটা ইউজার উইথ ডিফল্ট ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন। So, তো আপনি কি আপনার টাইম লিমিট ইউজ করতেছেন? আপনি কি এটা সার্ভার সাইড রেন্ডার কোনো অ্যাপ্লিকেশন বানাইতেছেন? জি ভাইয়া মানে আর কি আমরা ফাইনালি হয়তো থাইম লিফ রাখবো না, তবে আপাতত সার্ভার সাইডের সঙ্গে এটাকে ইউজ করা যাচ্ছে। বুঝতে পারছি। স্পেস সিকিউরিটিতে তাহলে আপনারা জেরোবিলিটি টোকেনের কোনো কাজ করেন না সম্ভবত? না ভাই, উইথ ডিফল্ট ইউজার ইউজ করছেন কোন একটা জায়গায়? কোন ইউজার জি ক্রিয়েট জি করছেন? না না আসলে ডিফল্টটাই আপাতত ইউজ করেছি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু কার কোনো কোয়েশ্চেন বা কনফিউশন নাই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আপনাদের তো সবারই ইউজার লগ ইন রিলেটেড কোন ইউজার রেজিস্ট্রেশন বা অথেন্টিকেশন রিলেটেড কিছু আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক তো? সবগুলো প্রজেক্টের এটা একটা কমন ফিচার, এবং ফ্রেশার যারা আছে বা নতুন নতুন ব্যাকএন্ড শিখতেছে তাদের কাছে এই জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং একটা টপিক, যে এক্স্যাক্টলি লগ ইন মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কিছু ডিসকাস করা যায়, যে আসলে লগ ইন মেকানিজম বা অথেন্টিকেশন কিভাবে হয়। সো আচ্ছা, আপনার কারো কোনো কোয়েশ্চেন নেই আজকে, রাইট? কোনো কনফিউশন নেই বা কোনো কোয়েশ্চেন নেই? থাকলে একটু বলতে পারেন আমাকে। আর আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিতেছি, যে রিসোর্স গুলো আপনারা ইউজ করতে পারেন। তো নরমালি সচরাচর আমরা এখন মডার্ন যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে বা আছে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন গুলো আছে, এখানে অথেন্টিকেশনের জন্য আমরা টোকেন বেসড অথেন্টিকেশন ইউজ করি। জেডব্লিউটি একটা কনসেপ্ট আছে, জাভা ওয়েব সরি জাভা ওয়েব টোকেন না কি জানি, সরি জাভা স্ক্রিপ্ট ওয়েব টোকেন, ভুলে গেছি আমি আসলে এক্সাক্ট নামটা। জেসন তো জেসন এটার মিলে কিছু ভাই। হ্যাঁ সরি সরি হ্যাঁ জেসন ওয়েব টোকেন। তো এখন এটা নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে, যে এটা আসলে কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে কোন একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনকে। আচ্ছা, আমি যে টেক্সট ফাইলে যে লিখতেছি এগুলো কি আপনাদের বুঝতে প্রবলেম হইতেছে নাকি অন্য কিছু ইউজ করব? এটা একটু জুম করে নিলে বেটার হয়তো ভাই, মানে বোঝা যাচ্ছে, তবে ফোন থেকে বুঝতে আসি তো পারছি। লেখাটা একটু ছোট লাগছে ভাই। হুম, হোয়াইট বোর্ডটা কোন দিকে ছিল?
দাঁড়ান ভাই, একটু আমাকে সময় দিন। কিবোর্ড শর্টকাট এস। ভাই ওই ফন্ট সাইজ থাকলে অসুবিধা নাই, ইয়া হবে, অসুবিধা নেই ভাই, এখানে কন্টিনিউ করেন। আমি লার্নাথনে আসি। একটু টাইম দিন। আচ্ছা, আমি কন্টিনিউ করতে থাকি, ওইটা যদি ওপেন হয় ওখানে শুরু শিফট করে ফেলবো, না সমস্যা নেই। আমাকে একটু বলি। তো ব্যাকএন্ড বা কোনো একটা সিকিউরিটি রিলেটেড যদি কোনো টপিক নিয়ে ডিসকাশন করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিছু প্রিডিফাইন্ড নলেজ জানা থাকার লাগে। সেটা হইতেছে যে এনক্রিপশন এবং ডিজিটাল সিগনেচার। আপনাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ছেন না আপনারা আন্ডারগ্রাজুয়েট লাইফে? ডিসক্রিট জি ম্যাথমেটিক্স যদি না পড়ে থাকেন তো একটু বলি। জি ভাই। তো আপনাদের সবারই মোটামুটি আরএসএ অ্যালগরিদম নিয়ে আইডিয়া আছে, ঠিক না? নাম শুনছেন এট লিস্ট আরএসএ অ্যালগরিদম। আচ্ছা, ঠিক আছে। আমি অনেকে হয়তো বা নাম না শুনতে পারে, আমি নিজে থেকে একটু ডিসক্রাইব করে নিতেছি যে মেইনলি কনসেপ্ট হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন বা ডিজিটাল সিগনেচার, এই দুইটা। তো এখন আমি এনক্রিপশন নিয়ে শুরু করি। এনক্রিপশনটা মেইনলি কাজ কি করে? এনক্রিপশন ইজ ওয়ান কাইন্ড অফ ফাংশন। এটা কি একটা টাইপের ফাংশন that will take a string of any text as input and encrypt। যেটা ধরেন কোন একটা ফাংশন যেটা কোন একটা স্ট্রিং বা কোনো কিছুকে আপনার ইনপুট হিসেবে নেয় এবং এটা আউটপুট হিসেবে একটা রেজাল্ট দেয়। এখন যেটা করে সেটা হচ্ছে, ধরেন আপনি যে পাসওয়ার্ড গুলো আছে, এই পাসওয়ার্ড গুলো বা কোনো একটা সেন্সিটিভ ডাটা, ও করবে কি এটাকে কোনো একটা নন হিউম্যান রিডেবল একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে। তো এটার সুবিধাটা কি? দেখা গেছে যে আপনি কোনো একটা মানুষকে মেসেজ দিবেন, যে হ্যালো একটা মেসেজ দিলেন এরকম, তো হ্যালো, এই মেসেজটা করবে কি এনক্রিপ্ট করবে। এনক্রিপ্ট করে এরকম কোন একটা উল্টাপাল্টা টেক্সট আকারে রিপ্রেজেন্ট করে আপনার রিসিভারকে পাঠাবে। তো এই রিসিভার করবে কি তখন ডিক্রিপ্ট করবে and read the original text। তো রিসিভার যেটা করবে সেটা হইতেছে এটাকে ডিক্রিপ্ট করবে এবং এই হ্যালো ওয়ার্ডটাকে আবার রিড করবে, ঠিক আছে? তো এই যে এনক্রিপশন বা ডিক্রিপশন, এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক পুরাতন আমলের থেকে ছিল। আগে যখন স্পাইরার থাকতো, ওরা তো একটা মেসেজ আরেকটা ইউজারকে পাঠাইতো, তো ওই ক্ষেত্রে আপনার ওই কোনো কিছুকে এনক্রিপ্ট করে পাঠাইতো, তো রিসিভার তখন একটা ডিক্রিপ্ট করতো। তো এখন এই যে এনক্রিপশন যে একটা এনক্রিপ্ট করতেছে আর ডিক্রিপ্ট করতেছে, এইটা কিভাবে করতেছে? তো এইটার জন্য একটা সিক্রেট কি থাকে নরমালি। এই সিক্রেট কি দিয়ে করে কি কোন একটা টেক্সটকে আপনার একটা এনক্রিপ্ট করে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে এনক্রিপ্ট করে এটাকে কোন একটা ডিফিকাল্ট কোন একটা স্ট্রিং এ কনভার্ট করে। আর রিসিভার করে কি এই সিক্রেট কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আরেকটা টার্ম আছে, হইতেছে স্পেলিংটা ভুলে গেছি, দাঁড়ান তো। এরকম এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হইতেছে আপনার অ্যাসিমেট্রিক আর একটা হইতেছে সিমেট্রিক। আমি একটু আগে যে ফিচারটা আপনাকে বলছি যে একটা টেক্সটকে কোনো একটা সিক্রেট কি দিয়ে এনক্রিপ্ট করে এবং সেম সিক্রেট কি দিয়ে ওই টেক্সটটাকে ডিক্রিপ্ট করে, এটা হইতেছে আপনার সিমেট্রিক কি এনক্রিপশন। এক্ষেত্রে যেটা হয়, কোন একটা টেক্সটকে আপনি যখন এনক্রিপ্ট করেন, ওই ক্ষেত্রে আপনি একটা যে কিটা ইউজ করেন ডিক্রিপ্ট করার সময় সেম কিটা দিয়ে আপনি এটাকে ডিক্রিপ্ট করেন।
এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন স্ট্র্যাটেজি। আরেকটা সিমেট্রিক কি এনক্রিপশন স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক। এক্ষেত্রে আপনার কিটা থাকে হইতেছে দুইটা, একটা হইতেছে পাবলিক কি আর একটা হইতেছে প্রাইভেট কি। পাবলিক কি আর প্রাইভেট কি এই দুটার কনসেপ্ট এখন আমি বলি। ধরেন আপনি চাইতেছেন যে আপনার কোন একটা ইনফরমেশন আপনি মানে কিভাবে বলি এটাকে, আচ্ছা তো এই অ্যাসিমেট্রিক কিতে আপনার দুই প্রকার এনক্রিপশন স্ট্র্যাটেজি থাকে, একটা হইতেছে পাবলিক কি আর একটা হইতেছে প্রাইভেট কি। তো এক্ষেত্রে যেটা হয়, কোন একটা মেসেজকে যদি আপনি পাবলিক কি দিয়ে যদি আপনি এনক্রিপ্ট করেন, ওই ডাটাকে একমাত্র প্রাইভেট কি ডিক্রিপ্ট করতে পারবে। আমার কথা বুঝছেন? অ্যাসিমেট্রিক কিতে যদি কোনো একটা টেক্সটকে আপনি এনক্রিপ্ট করেন, সেই এনক্রিপ্টটা অবভিয়াসলি আপনি পাবলিক কি দিয়ে করবেন, তখন অন্য কোনো পাবলিক কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করতে পারবেন না। আপনাকে প্রাইভেট কি দিয়ে কি করতে হবে, এটা ডিক্রিপ্ট করতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাসিমেট্রিক এর কনসেপ্ট। সো এখন যদি আমি পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে কোনটা বেশি ফাস্ট হওয়ার উচিত? সেক্ষেত্রে আমার এই সিমেট্রিক কি এনক্রিপশনটা সচরাচর একটু ফাস্টার হয়, এবং অ্যাসিমেট্রিক কি এনক্রিপশনটা সচরাচর কি হয়, একটু স্লোয়ার হয়, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম মানে স্ট্র্যাটেজিটা একটু ডিফিকাল্ট। তো এই হইতেছে আপনার এনক্রিপশন কি এর কনসেপ্ট। এখন আসি হইতেছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার কি আছে? ডিজিটাল সিগনেচার কিন্তু এনক্রিপশন না। আপনাকে বুঝতে হবে ডিজিটাল সিগনেচার কি, কোনো এনক্রিপশন না। এটা কিছুই না, এটা হইতেছে আপনার কোন একটা ডাটাকে আপনি ম্যাথমেটিক্যালি সাইন দিয়ে দিবেন, কি দিবেন, ম্যাথমেটিক্যালি সিগনেচার দিয়ে দিবেন যে এইটা আমার কাছ থেকে সিগনেচার করে দিছি এবং এটা ভেরিফাইড। এবং এই সিগনেচারটা তখন কেউ ব্রেক করতে পারবে না, বা আপনি ডিনাই করতে পারবেন না যে আপনি এই ডাটাটাকে কোন একটা জায়গা থেকে সেন্ড করছেন। তো ডিজিটাল সিগনেচার যখন করবেন, তখন ডিজিটাল সিগনেচার আপনার এই প্রাইভেট কি কনসেপ্টটা থাকে, প্রাইভেট কি কনসেপ্টটা থাকে, এবং ডিজিটাল সিগনেচার সবসময় প্রাইভেট কি দিয়ে সিগনেচার করে, কোন একটা সাইন করে। বুঝতে পারছেন আমার কথা? ডিজিটাল সিগনেচার সবসময় প্রাইভেট কি দিয়ে সাইন করে। এখন ডিজিটাল সিগনেচার কিন্তু আপনার কোনো এনক্রিপশন না বা ডিক্রিপশন না। সো ডিজিটাল সিগনেচার দিয়ে যদি কোনো কিছুকে সাইন করেন, সেটা ডাটা আপনি পড়তে পারবেন, ডাটা পড়তে পারবেন, কিন্তু ওইটার সেন্ডারকে, ওইটা রিসিভারকে, সেটাকে আপনি মডিফাই করতে পারবেন না। ঠিক আছে? এবার আসি যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কেন বলছি বা এই নলেজগুলো আমি কেন ফার্স্টে বলে রাখছি, সেটা হচ্ছে জেরোবিলিটি টোকেন কিভাবে কাজ করে সেটা আপনাদের আমি ব্যাখ্যা দিব, এই জন্য আর কিছুই না। তো এই জেরোবিলিটি টোকেনের সচরাচর তিনটা পার্ট থাকে, একটা হেডার, একটা হইতেছে ক্লেম বা বডি থাকে বলে এটা মনে, এবং একটা হইতেছে আপনার হেডার, ক্লেম এবং হইতেছে সিগনেচার। তো হেডার কি হয়, এই জেরোবিলিটি টোকেনে হেডারে থাকে হইতেছে আপনার অ্যালগরিদম স্ট্র্যাটেজি, ক্লেমে থাকে হইতেছে আপনার ক্লেমে হইতেছে আপনার কাস্টম ডাটা, এবং সিগনেচার unique string that is এবং সিগনেচারে একটা ইউনিক একটা স্ট্রিং থাকে, যেই সিগনেচারটা দিয়ে এই হেডার এবং ক্লেমের ডাটাকে আপনি সাইন করছেন। সো এই ক্লেমে যদি আপনি ধরেন কোন একটা নতুন ডাটা অ্যাড করে দিয়েছেন, আচ্ছা এটা আমি পরে ব্যাখ্যা দিতেছি, ঠিক আছে? তো এখন ধরেন কোন একটা ব্যাকএন্ডে আপনি কোন একটা জেরোবিলিটি টোকেন যা অ্যাড করছেন, তো ব্যাকএন্ডের কি করবে, তখন একটা ক্লেম আপনি এখানে রেডি করবেন যে কোন একটা ব্যাকএন্ড সার্ভারকে আপনি কোন একটা টোকেনের জন্য রিকোয়েস্ট করছেন। সো ও করবে কি,
আপনার একটা জেরোগ্লিটি টোকেন জেনারেট করবে। ও একটা হেডার এড করবে, একটা ক্লেম এড করবে। ক্লেমে আপনি কাস্টম কোনো একটা ইনফরমেশন দিতে পারবেন, এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব একটু পর। এবং সবার লাস্টে এটাকে সিগনেচার করবে। এই সিগনেচারটার কনসেপ্টটা কোন জায়গা থেকে আসতেছে? এই যে ডিজিটাল সিগনেচার থেকে। তো ব্যাকএন্ডে যে প্রাইভেট কি আছে, সেই প্রাইভেট কি দিয়ে ও একটা ডিজিটাল সিগনেচার করবে, এখানে সিগনেচার করে এই টোকেনটা আপনাকে রিটার্ন দিবে। তো লেটস সে আপনি কোন একটা টোকেনের জন্য এখানে রিকোয়েস্ট করছেন। আমি আমার প্রজেক্ট থেকে দেখাই, আমি যে প্রজেক্টটাতে কাজ করতেছি। So, আপনি যদি এখানে দেখেন, এই দেখেন এখানে একটা টোকেনের জন্য একটা এপিআই কল হয়েছে, খেয়াল করছেন? তো এই টোকেন থেকে দেখেন এখানে একটা অ্যাক্সেস টোকেন পাইছি, ঠিক না? একটা অ্যাক্সেস টোকেন পাইছি। এটা আমি এখানে কপি করি, কপি করার পরে আমি এই টোকেনটা, আমি যে বলছি ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কিন্তু আপনি কোনো ডাটাকে এনক্রিপ্ট করেন না। সো যে জিনিস এনক্রিপ্ট করা হয় নাই সেই জিনিস অবভিয়াসলি আমরা রিড করতে পারবো বা পড়তে পারবো। আমি যদি এখন জেরোগ্লিটি.io তে এসে এই টোকেনটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করি, তাহলে আমরা অবভিয়াসলি টোকেনের কিছু ইনফরমেশন আমরা পড়তে পারবো। একটু টাইম নিতেছে লোড হইতে। আচ্ছা, এই টোকেন দেখেন, এই টোকেনটা আমি এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে কি আসছে, এই যে দেখেন হেডার আছে, একটা ডাটা আছে, এবং এখানে ব্যাকএন্ডে দেখেন সবার নিচে এই যে এখানে সবার লাস্টে কি আছে, একটা ভেরিফাইড সিগনেচার আছে। এখন আমি যেটা বলছি যে হেডারে কি থাকবে, অ্যালগোরিদম থাকবে, বা অ্যালগোরিদমের মানে কোন অ্যালগোরিদম এখানে ইউজ করা হয়েছে, কি টাইপের টোকেন এটা, সেটা এখানে বলে দেওয়া থাকবে। এই পেলোডটা আমার নিজস্ব পেলোড। এখানে আমরা দেখেন নিজের মতো কাস্টম ভাবে অনেক কিছু অ্যাড করছি। যেমন এই যে টোকেনটা আছে, এই টোকেনটার কি কি অ্যাক্সেস আছে, এই টোকেনটার একটা ইউজার ম্যানুয়াল ভিউ এর অ্যাক্সেস আছে, এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো ডিলিট করার একটা অ্যাক্সেস আছে, অ্যাক্টিভ কাস্টমার লিস্ট ভিউ করার একটা অ্যাক্সেস আছে। এখন দেখেন, আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা যেহেতু এখানে পেলোড ডাটাটা আছে, আমি তো এটা চাইলে এখানে কোনো একটা কাস্টম রোল আমি অ্যাড করে দিতে পারি, কোনো একটা এডমিনের অ্যাক্সেসে রোল অ্যাড করে দিতে পারি, অ্যাড করে এটাকে এনক্রিপ্ট করতে পারি, সরি এটাকে মানে এটাকে মডিফাই করে দিতে পারি। তখন আপনার এই কি কি কোন জিনিসটা আপনি চেঞ্জ করবেন, আপনি এই বডিটা চেঞ্জ করবেন। কিন্তু প্রবলেম হইতাছে আপনি এই জিনিসটাকে ক্যাম্প করতে পারবেন না। এই যে সবার লাস্টে দেখেন এখানে একটা সিগনেচার আছে, সবার লাস্টে যেটা পার্টটা আছে সিগনেচার। এই সিগনেচার করবে কি, তখন এই যে আপনি বডিটা মডিফাই করছেন, এই সিগনেচারটা দিয়ে এটাকে আর ভেরিফাই করা যাবে না। এবং এই সিগনেচারটা জেনারেট করতে হলে আপনাকে অবশ্যই একটা কি জানা লাগবে। সেই কিটা কি, সেই কিটা হইতেছে প্রাইভেট কি। সেই প্রাইভেট কিটা তো আপনার ব্যাকএন্ডে আছে। এই ব্যাকএন্ড থেকে যদি প্রাইভেট কিটা সামহাও লিক করা যায়, ওই ক্ষেত্রে এটা পসিবল। তাছাড়া কারো কোনো এবিলিটি নাই বা পাওয়ার নাই যে এই সিগনেচারটা ও ফেক ভাবে জেনারেট করতে পারবে। আর এই সিগনেচার দিয়ে একমাত্র এই টোকেনটাকেই ভেরিফাই করা যাবে, এই যে টোকেনটাকে। অন্য কোনো টোকেন বা অন্য কোনো কিছু এই সিগনেচারটা দিয়ে ভেরিফাই করতে পারবে না। তো ব্যাকএন্ডে যখন আমরা কোনো একটা টোকেন দিয়ে রিকোয়েস্ট করি, ও করে কি এই সিগনেচারটা ওর এই যে সিক্রেট কি যেটা আছে প্রাইভেট কি দিয়ে সিগনেচারটা ফার্স্টে ভ্যালিডেট করে, তারপরে ওই ডাটাটা ভ্যালিডেট করেছে, এই ডাটাটাকে সামহাউ কেউ চেঞ্জ করছে কিনা। যদি চেঞ্জ না করে তখন ও এটাকে একটা ভ্যালিড টোকেন হিসেবে ধরে নেয়। এবার প্রত্যেকটা টোকেনের একটা লাইফ এক্সপিরিয়েন্স আছে, যেমন এটা কখন এক্সপায়ার হবে, এটা ডেট দেয়া আছে হইতেছে যে 21/26, মোটামুটি 1 ঘন্টার মতো অ্যাক্সেস আছে এটার এখনো, বা 45 থেকে 90 মিনিটের মতো। এরপরে টোকেনটা ইউজ করতে পারবে না। কারণ কি, এটা যখন আমরা সিগনেচার করছি তখন আমরা বলে দিছি এটা টোকেনটা কখন এক্সপায়ার হবে পেলোড থেকে। সো ও যখন দেখবে যে সিগনেচারটা ভ্যালিড, তখন ও এই এক্সপায়ার ডেটটার দিকে ফোকাস দিবে। যদি দেখে যে এটার এক্সপায়ার ডেট চলে গেছে, তখন এই টোকেনটা দিয়ে আর কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না। তখন ওই ক্ষেত্রে নতুন একটা টোকেন আপনাকে জেনারেট করে ওটা দিয়ে কাজ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি মানে জেসন ওয়েব টোকেনের একটা ওভারঅল কনসেপ্ট।
আর এটা বুঝতে হলে আপনাকে এই দুইটা জিনিস বুঝতে হবে ভালো করে, এনক্রিপশন, ডিজিটাল সিগনেচার, আর এই দুইটা। আর একটা কনসেপ্ট আছে, সেটা হইতেছে হ্যাশিং। হ্যাশিং হইতেছে ডাটাকে টোটালি মানে হ্যাশ করে ফেলে। হ্যাশ যেটা করে সে ডাটা কিন্তু আপনার ব্যাক করতে পারবেন না, মানে এই ডাটা থেকে আর কোনো কিছু রিড করতে পারবেন না। সো হ্যাশটা কখন ইউজ হয়, আপনি হ্যাশ ফাংশন হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, মানে আপনি যদি এবিসি লেখেন, এটার হ্যাশ ফাংশন সবসময় এরকম মানে সেম স্ট্রিং এর ইয়ে হবে। যদি ওটা আপনি এবিসি কে হ্যাশ করবেন, সেম স্ট্রিংটা পাবেন, কোনো র্যান্ডম স্ট্রিং পাবেন না। বুঝতে পারছেন? সো পাসওয়ার্ড যখন আমরা কোনো কিছু সেভ করি, তখন আমরা হ্যাশ করে সেভ করি, পাসওয়ার্ড বলে বা পিন বলে ব্যাকএন্ডে। এর ফলে যেটা হয় সেটা হইতেছে, আমরা যখন কোনো একটা নতুন পাসওয়ার্ড দেওয়া রিকোয়েস্ট করি, তখন আমরা এটাকে ফার্স্টে হ্যাশ করি, হ্যাশ করার পরে এই হ্যাশ ভ্যালুটাকে চেক দিই। চেক দেওয়ার পর যদি দেখি যে সেম, তখন আমরা একটা অ্যাক্সেস দিই কোনো একটা সিস্টেমকে। তো এই সব মোটামুটি ওভারঅল একটা কনসেপ্ট জেরোবিলিটি টোকেনের। আর অনেকে এখনো অনেক জায়গায় আপনার সেশন বেসড অথেন্টিকেশন হয়, কিন্তু এটা আস্তে আস্তে অবসলিউট হয়ে যেতেছে মোটামুটি অনেক ক্ষেত্রেই। আসলে এখন সেশন বেসড টোকেন মানে সিকিউরিটিটা এখন ইমপ্লিমেন্ট করা হয় না। কারো কোনো কোয়েশ্চেন আছে যেগুলো নিয়ে ডিসকাশন করছি আজকে? ভাই ওই হচ্ছে যে সিগনেচার পার্টটা, এই যে ক্লেইমের পার্টটা তো হচ্ছে আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারি, তাই না? মানে নিজেদের ডাটাগুলো এখানে রাখবো। তো সিগনেচার পার্টটা হচ্ছে জেনারেট করার সময় কোডের। মডিফাই করতে পারবেন, জেনারেট করার সময়, জেনারেট করার পরে মডিফাই করতে পারবেন না। মডিফাই করলে ওই সিগনেচারটা এটাকে ইনভ্যালিড করে ফেলবে। আচ্ছা, কিন্তু ভাই মানে আমি সিগনেচার পার্টটা কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে হবে বা কিভাবে কাজ না, করে এটা আমি আসলে সিগনেচার জানি না, গুলো যদি এটা একটু। আপনার স্পেসিফিকলি আপনার, এই যে ধরেন আপনাকে বলি, এটা আপনার করতে হবে না। এই যে অলরেডি এটা ইমপ্লিমেন্ট আছে স্প্রিং এর, যে নিম্বাস জেডব্লিউটি এনকোডার, তারপর নিম্বাস জেডব্লিউটি ডিকোডার, এই সকল ইমপ্লিমেন্টেশন গুলো অলরেডি আছে, আপনার এগুলো করতে হবে না। ঠিক আছে? আর যদি করতে চান, ওই ক্ষেত্রে আপনি নিজে লজিক খাটায় খাটায় আরএসএ অ্যালগরিদমের স্ট্র্যাটেজি দেখবেন। সরি, আরএসএ অ্যালগরিদম বলতেছি কি, এই যে ডিজিটাল সিগনেচার কিভাবে করে এগুলো স্ট্র্যাটেজি দেখবেন, অ্যালগরিদম গুলো পড়বেন, তারপর রভাবে ইমপ্লিমেন্ট করবেন। সচরাচর এটা কেউ করে না। এগুলার আউট অফ দ্য বক্স সলিউশন অলরেডি সব জায়গায় থাকে। যেমন স্প্রিং এর জন্য হ্যাঁ, এই ওইটা না, লাইব্রেরিটা আছে। বলেন। মানে ওই সিগনেচার পার্টটা হচ্ছে কিভাবে, কি বলে মানে আমি কখনো করিই নাই, সেজন্য ভাবতেছিলাম যে মানে কোডে কিভাবে করতে হয়। সে ওই কি বলে বিল্ডিং ফাংশন ইউজ করাটাই আসলে জানা ছিল না, সেজন্য কোয়েশ্চেনটা করছিলাম। আচ্ছা ভাই, আর হচ্ছে এই অ্যালগোরিদম ভাই, আপনার ওইখানে দেখলাম RS 256। হুম হুম জি, আমি হুম হচ্ছে আমার কোডে আগে থেকে হচ্ছে HS 256, আর এই যে WTI তো দেখলাম অনেক হচ্ছে অ্যালগোরিদমের অপশন আছে আর কি, সিলেক্ট করা যাচ্ছে। তো এই অ্যালগোরিদমের মাঝে স্পেসিফিক কোনটা মানে কনভেনশন ওয়ে বা কোনটা ইউজ করবে এটা? আমার এই মুহূর্তে আসলে অ্যালগরিদম গুলোর স্পেসিফিক ডোমেন নলেজটা নাই, তো এক্ষেত্রে আমি বলতে পারতেছি না। বাট এক একটা অ্যালগরিদমের স্ট্রেংথ সাইড আর মানে পজিটিভ আর নেগেটিভ দুইটা সাইডে আছে। তবে কিছু কিছু অ্যালগরিদম আছে যেগুলো এখন মোটামুটি অনেক ক্ষেত্রে ডেপ্রিকেটেড হয়ে গেছে। এগুলো আপনি একটু গুগল সার্চ করে দেখলে আপনি নিজে বুঝতে পারবেন। এটার আসলে স্পেসিফিক ডিফাইন্ড অ্যান্সারটা আমার পক্ষে এখন নলেজ, ওইটাও নলেজ নাই আর কি। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। অনেকগুলো অ্যালগরিদম তো এখানে আছে, বাট জি, সচরাচর আপনি অনেকগুলো। দেখবেন যে কোনটা বেশি ইউজ করা হয়, ওইটা ইউজ করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন নাই? তাহলে মোটামুটি আজকের সেশন তো 1 ঘন্টা ছিল, 1 ঘন্টা মোটামুটি কভার হয়ে গেছে। হ্যালো।
হ্যাঁ, আমার আপাতত কোয়েশ্চেন নাই। তবে ভাই ওই যে ডিসকর্ডে আমি একটা ফোরাম ডিসকাশনে কোয়েশ্চেন করছিলাম, ওইটার কোনো আচ্ছা, রিপ্লাই ওইটার অ্যান্সারটা পাইনি আমি দেই। কারো সেটা থেকে। হচ্ছে যে হ্যাঁ আমি বলি, সেটা সিএসআরএফ এর যেই কনসার্নটা দিছে এটা মানে কিভাবে বলবো, ওইটা আসলে আপনার যে ইস্যুটা ধরছে ওই ইস্যুটার জন্য যে মানে যে রুলটা আসলে ইয়েতে সেট করা থাকে, কি বলে সোনার কিউবে যে রুলস গুলো সেট করা থাকে ওই রুলস গুলোর উপর বেস করে আসলে ইভ্যালুয়েট করা হয়েছে। ওই ক্ষেত্রে এটা আসলে ওই জন্য হয়েছে, এরকম না যে আপনার প্রসেসটা এখানে ভুল। আপনি যখন টোকেন বেসড অথেন্টিকেশন করবেন ওই ক্ষেত্রে আসলে এটা দরকার নেই, বুঝতে পারছেন? এটা তখন আসলে এই সিকিউরিটিটা তখন ইনভ্যালিড হয়ে যায়। আর সিএসআরএফ অ্যাটাকটার কনসেপ্টটা আপনার জানা আছে, এটা কিভাবে হয় বা কিভাবে অ্যাটাকটা করে নরমালি? হ্যাঁ, আমি যতটুকু জানি যে মানে ইউজারকে দিয়ে জোর করে কোনো অ্যাক্সেস করানোর চেষ্টা করা হয়, বা ইউজার এমন কিছু করতে চাচ্ছে না কিন্তু। আমি বলি সেটা হয়েছে যে সেশন বেসড অথেন্টিকেশন যেগুলো হয়, কুকিজ বেসড অথেন্টিকেশন, ওই কুকিজটা আপনার ব্রাউজার থেকে কোনো সাইট থেকে রিড করতে পারে, একমাত্র যে সাইটে আপনার কোনো একটা রিকোয়েস্ট করবে। তো দেখা গেছে যে আপনার amazon.com আপনার সেশন বেসড একটা অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করে রাখছে। তো amazon.com এর কোনো এপিআই, কোনো একটা সফিস্টিকেটেড এপিআই আপনি খুঁজে বের করছেন যে এই যে এপিআই এর কল করলে ও আসলে কোনো একটা ফ্রিতে অর্ডার দিয়ে দিবে। এখন এটা তো সেশন বেসড অথেন্টিকেশন। তো সেশন বেসড অথেন্টিকেশনের যখন আপনি কোনো একটা রিকোয়েস্ট করেন কোনো একটা সাইটে, ধরেন amazon.com এ কোনো একটা রিকোয়েস্ট করবেন, তখন ও করবে কি কুকিজটা সরাসরি রিড করবে, এটার জন্য কোনো পারমিশন লাগবে না। ব্রাউজার থেকে কুকিজটা রিড করবে, ব্যাকএন্ডের সঙ্গে ম্যাচ করবে, অথেন্টিকেট হয়ে রিকোয়েস্ট করে দিবে। তো কিছু কিছু দুষ্ট লোক আছে যারা করে কি কোনো একটা ইমেল অ্যাড্রেসে কোনো একটা বাটন দেয়, একটা HTML দিয়ে কোনো একটা এপিআই কল দেয়, ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা পোস্ট রিকোয়েস্ট করে, তো পোস্ট রিকোয়েস্ট করে ওই amazon.com এর ওই এপিআই টা কল করে দেয়। তো আপনাকে কোনো একটা অফার দিল যে ক্লিক হিয়ার টু রেজিস্টার, আপনি খুশি মনে ক্লিক হিয়ার টু রেজিস্টার ক্লিক করছেন, কিন্তু তলে তো আসলে দিয়ে রাখছেন হইতেছে amazon.com এর কোনো একটা কি বলে এটাকে, কোনো একটা রিকোয়েস্ট অ্যাড্রেস দিয়ে রাখছেন। তো তখন করবে কি ওই যে কুকিজ বেস অথেন্টিকেশন যেহেতু আছে, ও তখন এটাতে রিকোয়েস্ট করবে আপনার ব্রাউজার থেকে অথেন্টিকেটেড অবস্থায় আপনি আছেন, কোনো একটা দিন লগ ইন করছেন, লগ আউট করেন নাই, ওই রিকোয়েস্টের কুকিজটা রিড করে ওটা আপনাকে একটা রিকোয়েস্ট করে দেবে। এখন যে অলরেডি টোকেন যখন আমরা ইমপ্লিমেন্ট করবেন তখন তার কুকিজটার কনসেপ্ট থাকবে না, তখন আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট একটা করে টোকেন বাড়িতে হবে। এখন আমাদের যদি ব্রাউজারে একটা কল দেয়, কল দিলে তখন তো টোকেন লাগবে, এই টোকেন তো আর ওই ওই বাটনটাতে অ্যাড করতে পারবেন না। তো ওই ক্ষেত্রে কি সিএসআরএফ মানে প্রোটেকশন এখানে দরকার আছে? টোকেনের ক্ষেত্রে দরকার নেই। তো এই জন্যই যে আপনি যে কাজটা করতেছেন যে ডিসেবল করে রাখতেছেন টোকেন বেসড অথেন্টিকেশনের জন্য, স্ট্র্যাটেজিটা ঠিক আছে, কিন্তু ওইটা সামহাও আমাদের একটু আপডেট করতে হবে রুলস গুলা, যে রুলসটা এখানে ইনভ্যালিড আছে এটাকে একটু চেঞ্জ করতে হবে। ওই ক্ষেত্রে এটা আসলে সোনার কিউবের একটু কনফিগারেশনটা সামহাও চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে সাপ্রেস করার জন্য। বুঝতে পারছেন আমার অ্যান্সারটা? জি ভাই, তাহলে যে ওইখানে যে সিকিউরিটি ইস্যু দেখাচ্ছে ওটা দেখাক, আমি ওখানে আর কোনো আর ইয়া হ্যাঁ করার চেষ্টা ওইটা করবো ওইটা না, সমস্যা যা নেই। আছে থাক। সোনার কিউবের সমস্যা নেই। একটা শোনেন, সোনার কিউব কিন্তু এরকম কোনো ইন্টেলেকচুয়াল কোনো মানে সিস্টেম না। ওখানে আমরা কিছু প্রিডিফাইন্ড রুলস সেট করে দেই, এই রুলস গুলো ব্রেক করলে তুমি একটা ওয়ার্নিং দিবা, ও এটার উপর বেস করে ওয়ার্নিং দিছে। দ্যাট ডাজন্ট মিন যে আপনার ইমপ্লিমেন্টেশনটা এখানে ভুল হয়ে গেছে। আমি তো ভাই ওইটা মাথায় নিয়ে আমি আবার ওই লাইনটা কমেন্ট আউট করে মানে ইস্যুটা স্কিপ না করার জন্য কমেন্ট আউট করে ইয়া করে দিছি, তাহলে আবার কমেন্ট আউট বাদ দিয়ে আরেকবার পুশ করে দেবনি। বুঝতে পারছি বুঝতে পারছি, না সমস্যা নেই, এটা আমি একটু পরে দেখে আপনাকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন না থাকলে মিটিংটা আজকে লিভ মানে এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।